শহীদ মিনারে বিকেলে মার্চ ফর ইউনিটি কর্মসূচির ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকার উদ্যোগকে স্বাগত জানালো সার্জিস আলম। দেশের রাজনীতিতে অবিস্মরণীয় বছর 2024 ছাত্র আন্দোলনে শেখ হাসিনার আমলের অবসান, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা। নতুন বছরের শুরুতে সিলেট বিমানবন্দরে কার্গো সার্ভিস চালু করতে চায় বেবিচক। অবকাঠামো নির্মাণ কাজ শেষ, সরাসরি রপ্তানিতে বাড়বে ব্যবসা পরিধি, চাঙ্গা হবে অর্থনীতি। খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করতে প্রস্তুত বিশ্ব। প্রতি বছরের মতো এবারও নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে এসেছে ভিন্ন সাজে। প্রস্তুতি চলছে দেশে দেশে। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইদুল ইসলাম শুভ। শহীদ মিনারে আজ মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে জরুরি বৈঠক শেষে ব্রিফ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সাধারণ মানুষকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান তারা। এ সময় তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানান। সকলকে ঐক্যবদ্ধ একটি জায়গায় এনে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসটি অনুভব করেছে যে রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। তো আমাদের জায়গা থেকে আমাদের যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। সংবাদ সম্মেলনে মঙ্গলবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হয়। নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে এই ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছি। বিকাল ৩ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। সাধারণ মানুষকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সংহত রাখতে দ্রুত এই ঘোষণাপত্র তৈরি করবে অন্তর্বর্তী সরকার, যেখানে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। সোমবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জরুরি বৈঠক সংবাদ সম্মেলনে একথা জানান প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। শহীদ মিনারে বিকেলে মার্চ ফর ইউনিটি কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন ফারুক ভুঁইয়া রবিন। আপনারা জানেন আজকে প্রক্লেমেশন অব দ্য জুলাই আপরাইজিং কর্মসূচির ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা শেখ হাসিনার পতন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। তো যেহেতু আমরা দেখেছিলাম যে গতকাল সন্ধ্যায় একটি ঘোষণা এসেছিল এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন, একটা ব্রিফিং করে বলা হয়েছিল যে এটি সরকার আনুষ্ঠানিকভাবে একটি ঘোষণাপত্র ঘোষণার জন্য উদ্যোগ নিতে যাচ্ছে। তো সেই জায়গাতে গতকাল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দীর্ঘ সময়ে বৈঠক শেষে তারা সাংবাদিকদেরকে জানিয়েছেন যে আজকে তারা মার্চ ফর ইউনিটি কর্মসূচির পালন করবেন। এবং সেই জায়গাতে আমরা কিন্তু দেখছি, যদিও কর্মসূচি বিকেল 3টা নাগাদ হওয়ার কথা রয়েছে, কিন্তু এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে
জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিনিধিরা তারা কিন্তু এখানে যে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জমায়েত হতে শুরু করেছেন এবং কাউকে কাউকে কিন্তু যে বিভিন্ন সময় আমরা খণ্ড খণ্ডভাবে স্লোগান দিতেও কিন্তু এই এলাকায় দেখা যাচ্ছে এবং তারা আসলে যে কথাটি বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে একটি যে ঐক্যের জায়গাটিতে সেটিকে সুদৃঢ় করবেন এবং এই যে এটি যে ঘোষণাপত্র ঘোষণা করার জন্য তারা তাদের যেই একটি মানে চেষ্টা আসলে যে সেটি অব্যাহত থাকবে এবং তারা আসলে যেটি সরকার যে ঘোষণাটিকে দিয়েছে যে ঘোষণাপত্র ঘোষণার বিষয় সেটিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু যে স্বাগত জানানো হয়েছে গতকাল বৈঠকে কিন্তু আমরা সেই বিষয়টি আমরা দেখেছি। তো একটি বিষয় কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এরই মধ্যে কিন্তু যে বিভিন্ন জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিনিধিরা আসতে শুরু করেছেন এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদেরকেও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, তবে ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেকে এসেছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে এখনকার মতন সবশেষ খবরাখবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম শহীদ মিনার থেকে, বিস্তারিত জানাচ্ছিলেন ফারুক ভূঁইয়া রুবেন। জুলাই আগস্ট অভ্যুত্থানের খবর। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন মাদ্রাসা শিক্ষার্থীরাও। দেশজুড়ে প্রায় ৮০ জন মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হওয়ার দাবি করেছে একটি সংগঠন। এছাড়া আন্দোলন চলাকালে যাত্রাবাড়ি এলাকায় সবচেয়ে বড় ভূমিকা রাখেন মাদ্রাসার ছাত্ররা। ৫ আগস্ট নানা কৌশলে যৌথ বাহিনী এবং আওয়ামী লীগ ছাত্রলীগের প্রতিরোধ উপেক্ষা করে গণভবনমুখী স্রোতকে ত্বরান্বিত করা হয়। সোহেল কুরাইশির ক্যামেরায় বিস্তারিত শফিক মুন্সির বিশেষ প্রতিবেদন। হ্যাঙ্গারে ঝুলছে পছন্দের টুপি, কোটি আর পাঞ্জাবি। দেয়ালে শোভা পাচ্ছে নিজ হাতে আঁকা পোর্ট্রেট পোস্টার। শুধু নেই খুবাইব বিন আব্দুর রহমান। তার আম্মাকে বলেন, আম্মা আমার নাম আপনারা খুবাইব রাখছেন, হজরত খুবাইব তো শহীদ হয়েছে, বুখারী শরীফের রওয়ায়াত। তো আম্মা আপনি আমার লেগে দোয়া করেন, মা দোয়া তো কবুল হয়, আল্লাহ নিয়ে আমার শহীদ করে। আমার ছেলে শহীদ হয়েছে, আল্লাহ নিয়ে শাহাদাত কবুল করে নেয় এবং দেশের জন্য সে এই কাজ করেছে। আল্লাহ দেশ মানুষ যেন শান্তিতে থাকতে পারে। ৪ আগস্ট শিক্ষার্থীদের পক্ষ থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করার পর যৌথ বাহিনীর তৎপরতায় সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা। সে সময় এই যাত্রাবাড়ি এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে অবলীলায়। ঢাকার দক্ষিণ এই প্রবেশদ্বারটি আন্দোলনকারীদের জন্য নির্বিঘ্ন রাখতে কয়েকটি ভাগে ভাগ হয়ে কর্মতৎপরতা শুরু করে তারা। ১ মাস আন্দোলনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এর মধ্যে কিছু গ্রুপ পর্যবেক্ষণে রাখে যৌথ বাহিনীর তৎপরতা, কিছু গ্রুপ কাজ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আক্রমণ প্রতিহতে, কেউ আবার পুলিশের চোখ ফাঁকি দিয়ে আশেপাশের এলাকার আন্দোলনকারীদের ঢাকায় প্রবেশের ব্যবস্থা করেন। এভাবে ত্রিমুখী কৌশলে যৌথ বাহিনীর কয়েক স্তরের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে দেন তারা। ছাত্ররা দলে দলে বিভক্ত হয়ে সমন্বয় করে, নিজেদের মধ্যে সমন্বয় করে কখনো পুলিশ প্রশাসনকে তাদের সরাসরি মুখোমুখি হয়েছে, কখনো তাদেরকে অন্য কাজে ব্যস্ত রেখেছে এবং এক পর্যায়ে যখন তাদের প্রতিরোধ ব্যবস্থা যখন ভেঙে যায় তখন তারা আবার সামনে গিয়েছে। শুধু যাত্রাবাড়ি সায়দাবাদ নয়, সারা দেশেই বৈষম্য বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। যে প্রত্যাশা থেকে তাদের এই আত্মত্যাগ তা বৃথা যেতে দেয়া হবে না বলে জানান অভ্যুত্থানকারী নেতারা। এই আন্দোলনে রক্ত দেওয়ার ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থী কিন্তু সর্বাগ্রে ছিল। সরকারের তরফ থেকেও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। আগের মতো মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দমিয়ে রাখা বা দাবিয়ে রাখার যে জায়গা, সেটি আর বাংলাদেশে থাকবে না। তরুণ আলেম প্রজন্ম নামের একটি সংগঠন আন্দোলনে শহীদ ৭৭ জন মাদ্রাসা শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ২০২৪ সাল বাংলাদেশের রাজনীতিতে উত্থান পতনের এক অবিস্মরণীয় বছর। বছরের শুরুতে নির্বাচনী উত্তেজনা ও কোটা আন্দোলন দেশকে এক নতুন মোড় নিয়ে যায়।
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ১৬ বছরের শাসনের অবসান ঘটে ছাত্র জনতার আন্দোলনের চাপে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করে। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া এবং জামাতে ইসলামী নিবন্ধন পুনর্বহাল এবছরের অন্যতম আলোচিত ঘটনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। ছাত্রলীগ নিষিদ্ধের পরপরই বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার দাবি ওঠে। যদিও সরকার এই দাবি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি, তবু এই বিতর্ক দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ২০২৪ সালে আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে আবারও সক্রিয় হয় জামায়াতে ইসলামী। বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সক্রিয় হয় রাজপথেও। বছরের শেষের দিকে এসে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক আলোচনার সূচনা হয়, যা সংস্কার, নির্বাচন এবং কিংস পার্টি নিয়ে ঘুরতে থাকে। বিদায়ী বছরে আলোচিত বিষয় ছিল গুম হওয়া একাধিক হেভিওয়েট ব্যক্তির ফিরে আসা এবং আলোচিত বন্দিশালা কথিত আয়নাঘরের সন্ধান পাওয়া। গুমের রহস্য উদ্ঘাটনের সময় গঠিত হয় গুম কমিশন। কমিশনে জমা হয় প্রায় ২,০০০ গুমের অভিযোগ। দায়ের করা হয় অভিযোগে অভিযুক্ত করা হয় সামরিক গোয়েন্দা সংস্থা, র্যাব ও পুলিশের বিভিন্ন ইউনিটকে। উনিশশো ৭১ সালের ১১ ডিসেম্বর আলবদর সদস্যরা ধরে নিয়ে যায় কথা সাহিত্যিক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে। পরের বছরের ৩০ জানুয়ারি ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে আর ফিরেননি জহির রায়হান। পরবর্তী বিভিন্ন সরকারের আমলে বিচ্ছিন্নভাবে রাজনৈতিক কারণে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটলেও ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবারও আলোচিত বিষয় হয়ে ওঠে গুম। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫ বছরে ১,৬৭৬টি গুমের অভিযোগ নথিভুক্ত হয় গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনে। কমিশন পর্যালোচনা করছে ৭৫৮টি অভিযোগ। ২০১৬ সালে সর্বোচ্চ ১৩০টি গুমের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের টানা ৪ বারের শাসনামলে বহুল আলোচিত বিষয় গুমের কেন্দ্রবিন্দু ছিল আয়নাঘর নামে পরিচিতি পাওয়া বন্দিশালা। আওয়ামী লীগের পতনের আগে ও পরে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা মানববন্ধন করে আয়নাঘরে বন্দী স্বজনদের মুক্তির দাবি জানান। হাসিনা সরকারের পতনের পর মুক্তি পান ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা, সন্ধান মেলেনি বিএনপি নেতা ইলিয়াস আলী সহ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শিবির নেতা ওয়ালিউল্লাহ ও আল মোকাদ্দাসের। জানুয়ারিতে সিলেট এয়ারপোর্ট থেকে কার্গো সার্ভিস চালু করতে চাই সিভিল অ্যাভিয়েশন। অবকাঠামোগত সব নির্মাণ কাজ শেষ করেছে কর্তৃপক্ষ। এছাড়া সংশ্লিষ্ট সরঞ্জাম সহ সার্বিক প্রস্তুতি নিতে বলা হয়েছে বাংলাদেশ বিমানকে। ব্যবসায়ীরা বলছেন রপ্তানি কার্যক্রম শুরু হলে সৃষ্টি হবে কর্মসংস্থান। তবে উদ্যোগ লাভজনক করতে শিল্পভিত্তিক পণ্য আমদানি রপ্তানির পরিবেশ তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। সিলেট ঘুরে এসে কাজল আবদুল্লাহ রিপোর্ট। সিলেট ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হয় ২ বছর আগেই। এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নতুন বছরের শুরুতেই চালুর প্রক্রিয়ায় আছে কার্গো কমপ্লেক্সটি। অবকাঠামোগত ব্যবস্থাপনার অংশ হিসেবে তৈরি হয়েছে বিশাল ছাউনি। আন্তর্জাতিক কার্গো কমপ্লেক্সের মান নিশ্চিতে পণ্য পরীক্ষায় বসানো হয়েছে এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম বা ইডিএস মেশিন। এছাড়া সহযোগী হিসেবে রয়েছে আরও 2টি মেশিন। খালি একটা হেভি হাই লোডার লাগবে, সেটা বিমানকে রিকোয়েস্ট করেছি একটা হাই লোডার দেওয়ার জন্য। 1 জানুয়ারি থেকে ওখানে আমরা কার্গো ইনিশিয়াল শুরু করতে চাই, অল্প ছোট স্কেলে শুরু করতে চাই, অ্যান্ড দেন উই উড লাইক টু ডু ইন আ বিগার স্কেল ফ্রম দেয়ার। রপ্তানিকারকরা বলছেন এ অঞ্চল থেকে সরাসরি রপ্তানি শুরু হলে বাড়বে ব্যবসার পরিধি, প্রভাব পড়বে জীবন জীবিকায়। এক্সপোর্ট বাড়বে, বিভিন্ন আইটেম যাবে, গার্মেন্টস যাবে, মেডিসিন যাবে, শাকসবজি ফলমূল যাবে। তখন কোম্পানিগুলো ঢাকা থেকে আসবে, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট থেকে, তখন গিয়ে অটোমেটিকলি তো আপনার কর্মসংস্থান হবে, রেভিনিউ আসবে। মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোতে সিলেট অঞ্চলের বিভিন্ন সবজি ও মাটির তৈজসপত্রের চাহিদা রয়েছে। তবে ব্যবসায়িকভাবে লাভবান হওয়া নিয়ে আছে বিশেষজ্ঞদের প্রশ্ন। এক্ষেত্রে পরিবহন ভাড়া কমাতে পারলে ভালো ফলাফল পাওয়ার আশা ব্যবসায়ীদের। রেডিমেড গার্মেন্টসই বলি বা অন্য যে কোনো এক্সপোর্টেবলসই বলি, সিলেট থেকে ওই ধরনের এস্টাবলিশমেন্ট খুব কমই আছে। মার্কেট সার্ভে করতে হবে। 2 মাস 6 মাস চলার পরে দেখলাম যে না, এটা কাজ হচ্ছে না, আবার আমরা করলাম ডিসিশন রিভার্ট করলাম, সেটা আমার মনে হয়
খুব ওয়াইজ সিদ্ধান্ত না। ঢাকার থেকে আমি যদি গার্মেন্টসগুলো আনিয়া দেই, ট্রাক ভাড়া যেটা, ওইটা যদি আমাদেরকে কমান, তাহলে আশা করি আমরা সিলেট থেকে দুবাই বলেন, মিডল ইস্ট বলেন বা ইংল্যান্ডে বলেন, আমরা সব রপ্তানি করতে পারবো। যে কোনো পরিবহন ব্যবস্থাপনায় দ্বিমুখী যাত্রী বা মালামালের চাপ না থাকলে যে কোনো অত্যাধুনিক ব্যবস্থাপনাও ভেস্তে যেতে পারে অলাভজনক পরিচালন ব্যয়ের ভারে। শাহজালাল বিমানবন্দরের পর দ্বিতীয় বৃহত্তম সুবিধা সম্বলিত রপ্তানি কার্গো কমপ্লেক্স নিয়ে প্রস্তুত সিলেট এয়ারপোর্ট। ইতিমধ্যে নির্মাণ কাজ শেষ রপ্তানি কার্গো কমপ্লেক্সের। আগামী জানুয়ারিতে যাত্রা শুরু করলে যে কোনো পণ্য রপ্তানি করতে পারবেন ব্যবসায়ীরা। তবে কাঁচা শাকসবজি লন্ডন এবং ইউরোপের বাজারে রপ্তানি করতে হলে প্রয়োজন হবে ঢাকার শ্যামপুরের প্যাকিং হাউসের আদলে একটি স্বীকৃত প্যাকিং হাউস। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, সিলেট। 2025 সালের বর্ষপূর্ণ হতে পারে আসবাবপত্র বা ফার্নিচার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনীতে এই ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টা। শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থেকে সম্ভাবনা কাজে লাগাতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের পরামর্শ অর্থনীতিবিদদের। আর রপ্তানি বাড়াতে কাঁচামাল আমদানির জন্য তৈরি পোশাকের মতো বন্ড সুবিধা চান ফার্নিচার শিল্পের উদ্যোক্তারা। জিনাতারা যশোর রিপোর্ট। সাদামাটা থেকে বাহারি রং নকশা ও বহুমুখী ব্যবহার উপযোগী অভিজাত আসবাবপত্র, কাঠ, স্টিল, অ্যালুমিনিয়াম সহ নানা উপকরণে তৈরি ফার্নিচার বা আসবাবপত্র শিল্পের অভ্যন্তরীণ বাজার এখন 30,000 কোটি টাকা। দেশের চাহিদার 95% মিটিয়ে বিদেশেও যাচ্ছে দেশের ফার্নিচার। তবে 75,000 কোটি ডলারের বৈশ্বিক বাজারে বাংলাদেশের হিস্সা নগণ্য। এ খাতের সর্বোচ্চ রফতানি হয়েছে 2021-22 অর্থ বছরে মাত্র 11 কোটি ডলার। এরপর থেকেই পতনের মুখে। রফতানি বৈচিত্র্যতার অংশ হিসেবে বিশেষ নজর দিতে 2025 সালের জন্য বর্ষপূর্ণ নির্বাচন করা হতে পারে ফার্নিচারকে। এপিবি জানিয়েছে এর আনুষ্ঠানিক ঘোষণা আসবে 1 জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক মেলার উদ্বোধনীতে। আমরা যেটুকু জানতে পেরেছি তাতে এবছর ফার্নিচারকেই হয়তো বর্ষপূর্ণ হিসেবে ঘোষণা করা হতে পারে। এর আগে ঘোষণা দেয়া কোনো বর্ষপূর্ণই আশার পালে হাওয়া লাগাতে পারেনি, তাই উপযুক্ত কর্মকৌশল সাজানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। প্রথম দিন এটাকে নিয়ে নাচানাচি করবে, এক প্রধান উপদেষ্টা এটাকে নিয়ে একটা সুমধুর বক্তৃতা দিবে, কিন্তু তারপরে এটাকে যে দাঁড় করানোর জন্য যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার, যাতে বন ধ্বংস না হয় অথচ কাঠ আসে, যাতে সেই কাঠের স্কিল বাড়ে এবং এটার কোয়ালিটি অফ ফার্নিচার এমন হয় যাতে ইন্টারন্যাশনাল মার্কেট হয়, এই জায়গাগুলোতে পদক্ষেপ না নিলে এটা সফল হবে না। এ খাতের উদ্যোক্তারা বলছেন সম্ভাবনা কাজে লাগাতে সরকারকে দিতে হবে নীতি সহায়তা, যেমনটি দেয়া হচ্ছে প্রধান রফতানি পণ্য তৈরি পোশাক খাতে। বর্ষসেরা পণ্য হিসেবে ঘোষণা করার কারণে আমরা আশা করি সরকার পলিসিগত দিক থেকে কিছু পরিবর্তন আনবেন, যেখানে ফার্নিচার এক্সপোর্টের ব্যাপারে কিছু সহযোগিতা থাকবে, প্রণোদনা থাকবে। বর্ষপূর্ণ ঘোষণা শুধুমাত্র মুখে করলে হবে না, যেগুলো আমি ইম্পোর্ট করবো তারপরও সেগুলো যেন আমরা খুব সহজে যেন বন্ডের আন্ডারে ডিউটি ফ্রি নিয়ে আসতে পারি এবং ডিউটি ফ্রি করার পরে আমরা আমাদের লোকাল বা ভ্যালু অ্যাড করে যেন আমরা বেশি সহজে রপ্তানি করতে পারি। ভারত, নেপাল ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশের ফার্নিচার রপ্তানি হয়ে থাকে। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। মূল্যবান ধাতু কিংবা বিনিয়োগের খাত হিসেবে স্বর্ণ সবসময়ই তালিকার শুরুতেই থাকে। চাহিদার এমন দাপটে বছর জুড়ে স্বর্ণের বাজার ছিল চড়া, কখনো বাড়ে কখনো কমে। ৬২ বার সমন্বয়ের পর চলতি বছর শেষে ভালো মানের স্বর্ণের দাম বেড়েছে ভরিতে প্রায় 26,000 টাকা। বিশ্ববাজারের দাম বাড়ার প্রভাবই ছিল মূলত দেশের বাজারে দাম বৃদ্ধির কারণ। 2024 সাল জুড়ে স্বর্ণের বাজারে বিস্তারিত জানাচ্ছেন ইয়ানু শিফাত। সাল পুরোটা জুড়েই টালমাটাল ছিল দেশের স্বর্ণের বাজার। কখনো টানা বেড়েছে, আবার কখনো টানা কমেছে মূল্যবান এই ধাতুর দাম। সপ্তাহ ব্যবধানে, এমনকি দিন ব্যবধানেও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজার। সবচেয়ে ভালো মানের তথা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2023 সালে 29 বার সমন্বয় করা হয়েছে। 2022 সালের তুলনায় 20,296 টাকা বেড়ে 2023 সালে ভরি প্রতি দাম হয়েছিল 1,11,041 টাকা। দামের এই সমন্বয় চলতি বছর জুড়ে অব্যাহত ছিল এবং তা হয়েছিল রেকর্ড 62 বার। এর মধ্য দিয়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 25,847 টাকা বেড়ে হয়েছে
1,38,288 টাকা। আর চলতি বছরের 30 অক্টোবর দেশের ইতিহাসে স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ থেকে 1,43,526 টাকা। আন্তর্জাতিক বাজারে বাড়ায় দেশের বাজারেও বারবার সমন্বয় হয়েছে স্বর্ণের দাম। চলতি বছর বিশ্ব বাজারে বেড়েছে 28%। 31 অক্টোবর প্রতি আউন্স রেকর্ড $2,790.15 উঠে যায়। সুদ হার বৃদ্ধি, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণের মজুদ বাড়ানো এবং ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বেছে নেওয়ায় দাম বেড়েছে। বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্য সহ চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরত আসাকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক অনিশ্চয়তার মুখে 2025 সালেও ঊর্ধ্বমুখী থাকবে স্বর্ণের বাজার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বিজিবির 102তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যবৃন্দ ছাত্র জনতার দাবির সাথে একাত্মতা ও সংহতি প্রকাশ করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। আন্দোলনে আহত নিহত ব্যক্তি পরিবারগুলোর সহায়তার ক্ষেত্রে বিজিবি এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। আহত ছাত্র জনতাকে নিজস্ব উদ্যোগে চিকিৎসা সেবা ও তাদের পুনর্বাসন ও আর্থিক সাহায্য প্রদান বিজিবির সকল সদস্য ও জনমানুষের আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছে। বিজিবির এই মোহিত উদ্যোগে সকলেই প্রশংসা করেছে। প্রিয় সুধীমণ্ডলী, বর্ডার গার্ড বাংলাদেশ আজ একটি সুসংগঠিত, চৌখস, সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে। সীমান্তরক্ষী এই বাহিনীর সৃষ্টিলগ্ন থেকে এর উন্নয়ন ও সমৃদ্ধিতে যারা অবদান রেখেছেন তাদের সকলের অবদানকে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আমি বিশেষভাবে স্মরণ করছি জেনারেল আতিকুর রহমানকে, গানার স্টাফ। উনি যখন এই বাহিনীর প্রধান ছিলেন ওই সময় কিন্তু এই বাহিনীর উন্নতি সবচেয়ে বেশি হয়েছে। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে সুপরিচিত এই বাহিনী বাংলাদেশে 4,427 কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধানে মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালন করে আসছে। এই বাহিনীর সকল সদস্যরা সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার সহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। শুধু তাই নয়, বেসামরিক প্রশাসনের সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ অত্যন্ত বিশ্বস্ততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে সমগ্র দেশবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এই জন্য আমি এই বাহিনীর মহাপরিচালক থেকে শুরু করে সর্বস্তরের সদস্যদের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, বর্ডার গার্ড বাংলাদেশের 4টি মূল মন্ত্র: মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা। নবরূপে সাজছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। জঞ্জাল সরিয়ে 1 কিলোমিটার এলাকা দৃষ্টিনন্দন করেছে 3 সংস্থা। সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করতে লাগবে আরও 1 থেকে 1.5 বছর। সৈকতকে আন্তর্জাতিক মানের টুরিস্ট স্পট রূপান্তর করা হবে বলে জানান সিটি মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। যত্রতত্র দোকানপাট ও অবৈধ স্থাপনার কারণে সৌন্দর্য হারিয়েছিল 5 কিলোমিটার দীর্ঘ পতেঙ্গা সমুদ্র সৈকত। শুধু তাই নয়, দখলে শুরু হয়ে পড়েছিল সরকারিভাবে নির্মিত ওয়াকওয়েও। নানা অব্যবস্থাপনায় সৈকত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল পর্যটকরা। দেরিতে হলেও পর্যটন স্পটটি রক্ষায় যৌথভাবে এগিয়ে এসেছে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। বসানো হয়েছে দৃষ্টিনন্দন বাতি, তৈরি করা হয়েছে বাগান, সবুজায়ন ও পরিচ্ছন্নতায় দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। তৈরি হচ্ছে প্রাণ ভরে শ্বাস নেওয়ার পরিবেশ।
সৈকত সংলগ্ন আউটার রিং রোডের অপর পাশে পর্যটন জোন গড়ে তুলতে জমি অধিগ্রহণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে চিঠি দিয়েছে সিডিএ। পর্যটন স্পটটিকে আরও আকর্ষণীয় করার পাশাপাশি সুযোগ সুবিধা বাড়াতে এরই মধ্যে নতুন রূপে সেজেছে সৈকতের 1 কিলোমিটার এলাকা। পুরো কাজ শেষ হতে লাগবে আরও 1-1.5 বছর। বাগানগুলো করছি এবং দোকানগুলো সরিয়ে পর্যায়ক্রমভাবে একটা জায়গায় অস্থায়ীভাবে তার দোকানগুলো করবে, একটা জায়গায় নিয়ে যাচ্ছি। আর ম্যাক্সিমাম ওপেন স্পেস যাতে ক্রিয়েট হয়, এবং এখানে জানেন যে আপনি সিকিউরিটি নাই, লাইট নাই, লাইটিং ছিল না, এই লাইটগুলো থাকবে, সিকিউরিটি থাকবে, ব্লকে রং করছি আমরা, এবং মানুষ যাতে ওপেনলি হাঁটতে পারে 1 কিলোমিটার। পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটন স্পটে রূপান্তরের কাজ চলছে বলে জানান সিটি মেয়র। কোঅর্ডিনেশনটা খুবই চমৎকার, সবাই মিলে পতেঙ্গাকে আমরা সাজাতে পেরেছি। সন্ধ্যার পরে লাইটগুলো জ্বলবে, সিটি কর্পোরেশন থেকে এবং আরেকটি সংস্থা সবাই মিলে আমরা কিছু বিন এখানে দিয়েছি যাতে করে ময়লা সেগুলো বাইরে না ফেলে। আগামীতে পতেঙ্গা সমুদ্র সৈকত রক্ষণাবেক্ষণে অপারেটর নিয়োগ দেওয়ার চিন্তা করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। খ্রিস্টীয় নতুন বছর বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে হাজারো মানুষের উপস্থিতিতে মুখরিত হবে টাইম স্কোয়ার। নববর্ষ উপলক্ষে রিও ডি জেনেইরো শহরের সমুদ্র সৈকতে তৈরি হয়েছে বড় মঞ্চ। এছাড়া নতুন বছর বরণ উপলক্ষে জার্মানির বান্ডিল জুড়ে নিরাপত্তায় থাকবে 5,000 পুলিশ সদস্য। পুরাতনকে বিদায় জানিয়ে আবারও নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী। একদিন পরেই শুরু হতে যাওয়া খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করতে তাই শেষ সময়ের প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। প্রতি বছরের মতো এবারও টাইম স্কয়ার সেজে উঠছে ভিন্ন সাজে। টাইম স্কয়ারে হাজার হাজার মানুষ একসঙ্গে জড়ো হয়ে স্বাগত জানাবেন 2025 সালকে। এ উপলক্ষে শহরে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। সোমবার এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, নববর্ষ উদযাপনকে ঘিরে কোনো ধরনের হুমকির সম্ভাবনা নেই। নীল ও সাদা পোশাকে শহরের গুরুত্বপূর্ণ সব জায়গায় অবস্থান নেবেন নিরাপত্তা কর্মীরা। ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। প্রতি বছরের মতো এবারও দেশটির রিও ডি জেনেইরো শহরের সমুদ্র সৈকতে তৈরি করা হয়েছে বড় মঞ্চ। সৈকত ঘিরে জারি করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নতুন বছরকে বরণ করতে প্রদর্শিত হবে আতশবাজির খেলা। নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নতুন বছর বরণের প্রস্তুতি নিচ্ছে জার্মানি। চলতি মাসে দেশটির পূর্বাঞ্চলের ম্যাডেনবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলায় হতাহতের ঘটনার পর কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী নববর্ষ উদযাপন উপলক্ষে বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটে আয়োজিত অনুষ্ঠানে জড়ো হবেন প্রায় 65,000 মানুষ। এই উপলক্ষে রাজধানী জুড়ে 5,000 পুলিশ টহল দেবেন বলে জানিয়েছে দেশটির প্রশাসন। অন্তরা সেন, সময় সংবাদ। বিপিএলের খবর। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে চিটাগং কিংস। প্রতিপক্ষ মিরাজের খুলনা টাইগার্স। দুদলই জয় দিয়ে চায় আসর শুরু করতে। রূপসাপাড়ের খুলনার বড় শক্তির লোকাল ক্রিকেটার। সদ্য সমাপ্ত এনসিএল-এর ফর্ম বিপিএলেও ধরে রাখতে চান ওই টুর্নামেন্টের সেরা পারফর্মার আবু হায়দার রনি। অন্যদিকে সাকিব, ম্যাথুইস, মঈনের অভাব অপূরণীয় হলেও স্কোয়াডে যারা আছেন তাদের নিয়েই জয়ের ছক কষেছে চিটাগং। মিরপুরে ম্যাচ শুরু হবে বেলা 12টায়। রূপসাপাড়ের খুলনা নামের ভারিক্কি নয়, তবে তারুণ্যের জয়গান। দলটার দিকে চোখ বুলালে যে কেউই বলবেন এরা অন্তত বিনা যুদ্ধে নাহি দেবে সূচাগ্র মেদিনী। বিপিএল এর 7 দলের মধ্যে সবার শেষে অনুশীলন শুরু করেছে খুলনা। মাঠে নামার আগে তারা করেছে মোটে 2টা অনুশীলন সেশন, যদিও যার মধ্যেই ফ্র্যাঞ্চাইজিটি সাজিয়ে নিয়েছে গেম প্ল্যান। দলটির কাপ্তান মিরাজ চ্যাম্পিয়ন ক্রিকেটার। গেলবার বরিশালের শিরোপা জয়েও রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। জাতীয় দলে ওপেনিংয়ে ব্যাট করা এই অলরাউন্ডারকে এ ম্যাচেও দেখা যেতে পারে টপ অর্ডারেই। বিদেশি কোটায় মোহাম্মদ নওয়াজ, ইব্রাহিম জাদরান, ওশেন থমাসরা বিপিএল এর পরিচিত মুখ। তবে শেষ পর্যন্ত তাকিয়ে থাকতে হবে ধ্রুব, হাসান মাহমুদ, রাব্বি, অঙ্কন, জয়, নাসুমদের দিকেই। দীর্ঘ সময় এইজ লেভেলে কোচিং করায় ক্রিকেটারদের নারী নক্ষত্র সবই জানা খুলনার কোচ তালহা জুবাইরের। তিনি জানেন কিভাবে বের করে আনতে হয় ক্রিকেটারদের পারফরমেন্স। ব্যাটে বলে সদ্য সমাপ্ত এনসিএল এর টি-20 ফরম্যাটের সেরা পারফর্মার আবু হায়দার রনি হতে পারেন ফ্র্যাঞ্চাইজিটির তুরুপের তাস। আলহামদুলিল্লাহ, এনসিএলটা খুবই ভালো গিয়েছে। আর প্রিপারেশন যেটা বলেছেন, যেহেতু একটা ভালো টুর্নামেন্ট গিয়েছে, তো ওইখানের যে পজিটিভ যে আমার পারফরমেন্সটা ছিল, পজিটিভ যে বাইটটা ছিল, ওইটা আলহামদুলিল্লাহ ক্যারি করতেছি। সো আমার কাছে মনে হয় যে প্রিপারেশন মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। এখন আসলে এক্সিকিউটের সময়।
অন্যদিকে চিটাগং কিংসও যথেষ্ট ব্যালেন্স, যদিও এনওসির কারণে ম্যাথিউসকে না পাওয়া আর মঈন আলীর না আসার সঙ্গে যোগ হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে সাকিবের না থাকা, তবুও নির্ভর চট্টলার বদ্দারা। শরীফুলের জন্য এবারের বিপিএল হতে পারে ফর্মে ফেরার, আছেন তরুণ তুর্কি মারুফ মৃধাও, তবে সব আলোক কেড়ে নিতে পারেন দুর্দান্ত ফর্মে থাকা শামীম পাটোয়ারি। আরও একটা কারণে কিছুটা এগিয়ে থাকবে চিটাগং কিংস, দলটির মেন্টর যে পাকিস্তানি কিংবদন্তি শাহিদ আফ্রিদি। সব মিলিয়ে তাই এক জম্পেশ লড়াই দেখার অপেক্ষা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি বিকেলে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারি উদ্যোগকে স্বাগত। এবং নতুন বছরের শুরুতে সিলেট বিমানবন্দরে কার্গো সার্ভিস চালু করতে চায় বেবিচক। অবকাঠামো নির্মাণ কাজ শেষ, সরাসরি রপ্তানিতে বাড়বে ব্যবসা পরিধি, চাঙ্গা হবে অর্থনীতি। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।